রয়েছে আমি পৌলমী। শুরু করছি চারের চক্রবহ। বর্তমানে রাজ্যের যেভাবে কোভিড পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, অক্সিজেনের চাহিদাও বাড়ছে। সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি অত্যন্তই ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে। আমাদের চার প্রতিনিধি রয়েছে। প্রথমেই আমরা যাব অর্ণবের কাছে। অর্ণব, আমাদের কালোবাজারি অর্থাৎ অক্সিজেনের যে কালোবাজারি চলছে তা নিয়ে আমাদেরকে জানাবে। পাশাপাশি সচিন রক্ষিত রয়েছে আমাদের সঙ্গে। রাজ্য জুড়ে যে ভ্যাকসিনেশন পদ্ধতি রয়েছে সেই ভ্যাকসিনেশন পদ্ধতি সেভাবে সচল করা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে কেন্দ্র সেভাবে ভ্যাকসিন পাঠাচ্ছে না। পাশাপাশি রাজ্যের অক্সিজেন অন্য জায়গায় চলে যাচ্ছে। ভ্যাকসিনেশন পদ্ধতি নিয়ে যেমন অভিযোগ করেছেন, পাশাপাশি অক্সিজেন সরবরাহ নিয়ে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সচিন রক্ষিতের সঙ্গে। পাশাপাশি অবশ্যই আমাদের আজকে নজর রাখতে হবে বিধানসভার দিকে, কেননা বিধানসভায় আজ তৃতীয়বারের জন্য অধ্যক্ষ হিসেবে শপথ গ্রহণ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়, যেখানে আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে। প্রথমে আমরা যাব রাজ্যের কোভিড পরিস্থিতি যেভাবে একেবারে তলানিতে পৌঁছেছে, সেই মুহূর্তে অক্সিজেন নিয়ে কালোবাজারি চলছে। আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার রয়েছে। অর্ণব, অক্সিজেন নিয়ে কালোবাজারির বিস্তর অভিযোগ উঠে আসছে, এখন কি পরিস্থিতি? দেখো পৌলমী, যেটা কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, অক্সিজেনের যে কালোবাজারি, সেই কালোবাজারি নিয়ে কিন্তু একটা অভিযোগ। এই যে কোভিড পরিস্থিতি আমরা যদি দেখি, তাহলে গত 2-3 সপ্তাহ ধরে যেভাবে কোভিডের যে গ্রাফ সেটা ঊর্ধ্বমুখী হয়েছে, ততই কিন্তু অক্সিজেনের চাহিদাটাও ঊর্ধ্বমুখী হয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা অক্সিজেনের যে সমস্ত সেন্টারগুলো রয়েছে, অর্থাৎ যেখান থেকে অক্সিজেন আসে, সেই সমস্ত জায়গাগুলো থেকে যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা সব থেকে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অক্সিজেনের খালি সিলিন্ডার পাওয়া। কারণ রিফিলিং করবার জন্য যে সমস্ত সিলিন্ডারগুলোর প্রয়োজন, সেই সিলিন্ডারের কিন্তু যোগান সেই রকমভাবে নেই। তার উপর যেটা আরও সব থেকে বড় সমস্যা, কোভিড হতে পারে অর্থাৎ করোনায় আক্রান্ত হতে পারে, এই সন্দেহে বা এই ভয়ের থেকে বহু মানুষ, যখন এই পরিস্থিতিটা শুরু হয়নি, যখন পশ্চিমবঙ্গে এই পরিস্থিতিটা ছিল না কোভিডে, তার আগে থেকেই কিন্তু এইরকমভাবে অক্সিজেনের যে সিলিন্ডার, সেই সিলিন্ডার কিন্তু তারা তুলে বাড়িতে স্টোর করেছেন। এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশ এবং কলকাতা কর্পোরেশনের যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে, সেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে। এইরকম বহু অক্সিজেন সিলিন্ডার কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। এবং কোনো ধরনের রিপোর্টের প্রয়োজন নেই, রোগী এলেই তাকে ভর্তি নিতে হবে। পৌলমী, যদি প্রশ্নটি আরো একবার করো। অর্ণব, কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশিকা এসেছে যে কোনো ধরনের রিপোর্টের প্রয়োজন নেই, সেক্ষেত্রে রোগী যখনই আসবে তাকে তড়িঘড়ি ভর্তি নিতে হবে। একবারই দেখো, সেটা কিন্তু পরিষ্কার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে যদি কোনো ব্যক্তি, তার পরিবার পরিজন বা তার যারা আত্মীয় স্বজন রয়েছে, তারা যদি মনে করে যে সেই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন বা করোনা যে সমস্ত সিমটমগুলো রয়েছে তার মধ্যে দেখা দিয়েছে, তাহলে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে নয়া নির্দেশিকা, তাহলে কিন্তু তিনি সেই যে তার যে সিমটমগুলো রয়েছে সেগুলোকে জানিয়ে কিন্তু হাসপাতালে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কোভিডের কোনো রকমের রিপোর্ট তাকে কিন্তু জমা দিতে হবে না। এতদিন পর্যন্ত ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু কোভিড রিপোর্ট ছিল ম্যান্ডেটরি, কিন্তু এখন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে নির্দেশিকা এসে পৌঁছেছে, যেটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে যে কোনো রকমভাবে কিন্তু কোনো রিপোর্ট ছাড়াই কিন্তু কোনো ব্যক্তি যদি তিনি নিজে সন্দেহ করেন যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তিনি কিন্তু ভর্তি হতে পারবেন। এবং এক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই ব্যক্তিকে সম্পূর্ণ রকম চিকিৎসা পরিষেবা প্রদান করতে হবে। তিনি যে হাসপাতাল বা যে নার্সিংহোমে ভর্তি হয়েছেন সেই হাসপাতাল বা সেই নার্সিংহোমকে। এবং তার পাশাপাশি আরও একটি বিষয় জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দপ্তর থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে প্রতিটা রাজ্যে বা প্রতিটা হাসপাতালে, প্রতিটা নার্সিংহোমে এই ধরনের সন্দেহজনক রোগী, অর্থাৎ যাদের এখনো টেস্টের রেজাল্ট আসেনি, সেই টেস্টের রেজাল্টের অপেক্ষায় না থেকে তাদেরকে অ্যাডমিট করবার জন্য চিকিৎসক অরিন্দম বিশ্বাস রয়েছেন। অরিন্দম বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে নির্দেশিকা দিয়েছে, এক্ষেত্রে কোভিড রিপোর্ট, অর্থাৎ এতদিন যে কোভিড রিপোর্ট ভর্তির জন্য দরকার ছিল তার আর প্রয়োজন হবে না, সেক্ষেত্রে অনেকখানি উপকৃত হবেন অনেক রোগীরাই। এখন
এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি খোলা হাতে, কিন্তু একই সাথে বলবো সিদ্ধান্তটা বাস্তবায়িত হাসপাতালে সাসপেক্টেড ওয়ার্ডে বেড বাড়াতে হবে, সেটা কিন্তু অপ্রতুল। অরিন্দমবাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি চিকিৎসকের সঙ্গে, তবে আপনাদের আরো একবার জানাবো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে নির্দেশিকা দিয়েছে সেক্ষেত্রে এতদিন আমরা দেখেছিলাম যে কোভিড রিপোর্ট পজিটিভ হলে তবেই হাসপাতালে ভর্তি করা যাবে, তবে এই নয়া নির্দেশিকায় বলা হয়েছে এক্ষেত্রে রিপোর্টের প্রয়োজন হবে না। রোগী তড়িঘড়ি যদি হাসপাতালে যায় তাকে ভর্তি নিতে হবে। কোভিড রোগীর হয়রানি রুখতেই এই নয়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। হাসপাতালে ভর্তিতে আবশ্যিক নয় রিপোর্ট, এমনটাই স্পষ্টত উল্লেখ করা হয়েছে। এতদিন আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে অনেক রোগীকে হাসপাতালের সামনে গিয়েও ফিরে আসতে হয়েছে, কেননা তাদের হাতে কোভিড পজিটিভ রিপোর্ট ছিল না, সে কারণেই তাদেরকে ভর্তি নেওয়া হচ্ছিল না। তাই রোগীদের এই হয়রানি রুখবার জন্য নয়া সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আর সেই নয়া নির্দেশিকায় স্পষ্টত উল্লেখ করা হয়েছে এরপর থেকে কোভিড রোগীর রিপোর্টের প্রয়োজন হবে না হাসপাতালে ভর্তির ক্ষেত্রে। আমাদের সঙ্গে চিকিৎসক অরিন্দম বাবু রয়েছেন। অরিন্দম বাবু, যে বিষয়টি আপনি জানাচ্ছিলেন যে এই বিষয়টিকে যত তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যায় রোগীরা তত বেশি উপকৃত হবেন। নিশ্চয়ই, আরো কিন্তু সাসপেক্টেড ওয়ার্ডে বেড বাড়াতে হবে, তা না হলে কি এই কড়া বার্তাও যেন কেন্দ্রীয় মন্ত্রক দেয় হাসপাতালগুলোকে। কিন্তু বেড তাড়াতাড়ি ভর্তি হয়ে গেলে সেই বাইরে কিন্তু সারিবদ্ধ হয়ে পেশেন্ট দাঁড়িয়ে থাকবে, তখন তাদের হতাশা বাড়বে, অশান্তি বাড়বে। তো একই সাথে আমি যেরকম স্বাগত জানাবো সিদ্ধান্তটাকে বাস্তবে রূপায়িত করতে হবে। তার জন্য সব হাসপাতালকে, চিকিৎসা কেন্দ্রকে কড়া বার্তা দিতে হবে যে হাসপাতালের বেড বাড়াতে হবে। বেডের অপ্রতুলতা হলে হবে না, তা হলে মানুষের ভোগান্তি কিন্তু বাড়বে। একেবারেই, অনেক ধন্যবাদ। আমরা কথা বলে আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। হাসপাতাল ভর্তিতে এখন আর আবশ্যিক নয় কোভিড পজিটিভ রিপোর্ট, এমনটাই কিন্তু বলা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকায়। আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদারের কাছে। অর্ণব, বলা যেতে পারে যে এই যে রিপোর্ট, অর্থাৎ কোভিড রিপোর্ট এতদিন ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল, তবে সেই বাধ্যতামূলক যে বিষয়টি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে রিপোর্টটি যে নির্দেশিকা দিয়েছে সেখানে স্পষ্টত বলা হয়েছে যে এখন থেকে রোগীকে ভর্তি করবার জন্য আর রিপোর্ট, একেবারে যে রিপোর্ট না থাকলে রোগীকে ভর্তি করা যাবে না এমনটাও কিন্তু নয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে নির্দেশিকা জারি করেছে তাতে স্পষ্টত তাই উল্লেখ করা হয়েছে। করোনা রিপোর্ট আর আবশ্যিক নয় এমনটাই কিন্তু বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকায়। এতদিন আমরা দেখেছিলাম বিভিন্ন হাসপাতালের সামনে গিয়ে অনেক রোগীকে হয়রানির শিকার হতে হয়েছিল, তাদের শরীরে প্রচুর সমস্যা হলেও তাদেরকে হাসপাতালে ভর্তি করা যাচ্ছিল না, কেননা তাদের কোভিড পজিটিভ রিপোর্ট হাতে ছিল না। প্রচুর মানুষের এইভাবে প্রাণও গিয়েছে। তাই রোগীদের হয়রানি বন্ধ করবার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই নয়া নির্দেশিকা জারি করেছে। কোভিড রোগীর হয়রানি রুখতে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। রোগী ভর্তিতে আর কোভিড পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়। রোগী ভর্তিতে আবশ্যিক নয় কোভিড পজিটিভ রিপোর্ট, এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক দীপ্তেন্দ্র নারায়ণ সরকার। দীপ্তেন্দ্র বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। যে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, এতে কতখানি উপকৃত হবেন রোগী এবং রোগীর পরিবারের লোকজন? এখন যে পরিস্থিতির মধ্যে ভারতবর্ষ দাঁড়িয়ে আছে সেখানে মানুষের প্রাণ বাঁচানোটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য। সেখানে করোনা নন করোনা দেখার আর প্রশ্নই ওঠে না। কোনো মানুষ যদি আমাদের কাছে নিঃশ্বাসের কষ্ট নিয়ে আসে, আমরা যখন টেস্ট করছি এমনিতেও দেখতে পাচ্ছি যে তাদের মোর দ্যান 70% তাদের পজিটিভই আসছে। সুতরাং 10 জনের মধ্যে যখন 60 জন পজিটিভই আসছে, তখন আর বাকি 3 জনের কথা ভেবে এত ডিসক্রিমিনেট করতে গেলে মানুষের প্রাণ যাচ্ছে। সুতরাং চিকিৎসাটা ইমিডিয়েট শুরু করতে হবে। অবশ্যই তাদের একটা স্পেশাল জোনে দেখে করতে হবে। যখন তাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে নেগেটিভ আসবে তখন তাদের অন্য জায়গায় শিফট করা যেতে পারে। কিন্তু মানুষ নিঃশ্বাসের কষ্ট নিয়ে গেলে তার কোভিড আছে না নন কোভিড আছে এত ভাবনা চিন্তা করলে মানুষকে বাঁচাতে যাবে না।
এই পার্সপেক্টিভ থেকে এই যে নতুন নোটিফিকেশনটা জারি করা হয়েছে এটা খুব প্রাসঙ্গিক। আমি মনে করি তাতে কিছু হলেও মানুষের প্রাণ বাঁচার সম্ভাবনা বাড়বে। দীপ্তেন্দ্র বাবু, এই যে নির্দেশিকা এটা যদি আরো আগে জারি করা হতো সেক্ষেত্রে অনেক মানুষ উপকৃত হতে পারতো তো? আমি মনে করি ডেফিনেটলি উপকৃত হতে পারতো। বারে বারে ঘটনার আকস্মিকতা আমাদের পলিসি মেকারদের খুব নড়িয়ে দিয়েছে। এমন এমন ঢেউয়ের মতো ঘটনা এসছে, তারা ডিসিশন নিতে পারেনি। রাজ্য সরকার একখানা নির্দেশিকা জারি করেছিলেন যে অ্যাটলিস্ট গেলে তাকে প্রথমে চিকিৎসা করতে হবে, এবং কেন্দ্রীয় জায়গা থেকে যখন এইটা আসছে সব রাজ্যের জন্য, এটা নিশ্চিতভাবে কিছু মানুষের প্রাণ বাঁচাবে, এটা নিয়ে আমি নিশ্চিত। তার সঙ্গে এটা মনে রাখা যে এটা আমাদের হয়তো 1 মাস আগেই ডিসিশন নেওয়া উচিত ছিল, এবং দিলে আমরা হয়তো আরো একেবারেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই নয়া নির্দেশিকা অনুযায়ী যদি ইমপ্লিমেন্ট করা যায় সেক্ষেত্রে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে। আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে যাব। অর্ণব, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা যদি পালন করা হয় মানুষজন উপকৃত হবেন এমনটাই বারে বারে বলা হচ্ছে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর পরিবার কি বলছে, তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হচ্ছে? দেখো পৌলমী, তোমাকে প্রথমেই যেটা জানিয়ে রাখি, যেটা চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানালেন যে এই ধরনের বেড অর্থাৎ সন্দেহজনক যে রোগীরা রয়েছে তাদের জন্য যে বেড, সেই বেডের সংখ্যা বাড়াতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে প্রতিটা হাসপাতাল, প্রতিটা নার্সিংহোম যেখানে কোভিড ওয়ার্ড রয়েছে, যেখানে কোভিডের ট্রিটমেন্ট চলছে, সেখানে কিন্তু প্রতিটা জায়গায় যে পরিমাণ এই ধরনের সাসপেক্ট বেড ছিল সেই বেডের সংখ্যা কিন্তু কয়েক গুণ বাড়াতে হবে। সেই নির্দেশিকাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি যদি দেখা যায় যে এতদিন ধরে যে সমস্ত মানুষ, আমরা যদি দেখি শহর কলকাতার বুকে মেডিকেল কলেজ, এমআর বাঙ্গুর, এই বেলেঘাটা আইডি যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু বিভিন্ন সময় মানুষজনকে আমরা দেখেছি 3 থেকে 4 ঘন্টা তারা অ্যাম্বুলেন্সের মধ্যে বসে থেকেছেন। সেই অ্যাম্বুলেন্সের মধ্যে থাকাকালীন মৃত্যু হয়েছে পেশেন্টের, কিন্তু তা সত্ত্বেও তাদের কোভিড রিপোর্টটা আসেনি বলে তারা ভর্তি হতে পারেননি হাসপাতালে। যদি তারা সেই সময় ভর্তি হতে পেতেন, যদি সেই সময় অক্সিজেন পেতেন, বা যদি সেই সময় তারা ট্রিটমেন্ট পেতেন, তাহলে হয়তো তাদের আরো কিছুটা সময় হয়তো বাঁচানো যেত। কিন্তু এই যে জায়গাটা অর্থাৎ কোভিড রিপোর্ট বাঁচানোটাই আগে দরকার, কেননা তিনি কোভিড কি নন কোভিড সেটি বড় বিষয় নয়, রোগী এলে তাকে ইমিডিয়েট চিকিৎসা করতে হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। তোমরা তিনজনই আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছে অর্ণব এবং আমাদের অপর প্রতিনিধি সচিন, আবার অন্যদিকে রয়েছে ভাস্কর। তোমাদের তিনজনকে নিয়ে ফিরে আসবো, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। চারের চক্রব্যূহে আমাদের সঙ্গে রয়েছে আমাদের 3 প্রতিনিধি, অর্ণব মজুমদার, সচিন রক্ষিত এবং ভাস্কর। আমরা অর্ণবের কাছে যাব। অর্ণব, কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা সামনে এসেছে, এরপরে হাসপাতালের বাইরে যেভাবে মুমূর্ষু রোগীদের পড়ে থাকতে হচ্ছিল, সেই যে দৃশ্যের কিছুটা হলেও বদল ঘটবে। একবারে দেখো পৌলমী, হাসপাতালের বাইরে যে সমস্ত রোগীরা দীর্ঘক্ষণ ধরে, আমরা দেখেছি আইডির যেই চত্বরটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এইখানেই কিন্তু একটার পর একটা অ্যাম্বুলেন্স আসতো এবং সেখানে কিন্তু বহু মানুষকে দাঁড়িয়ে থাকতে হতো। তাদের যে আত্মীয় স্বজন রয়েছে, তাদের যে পরিজনরা রয়েছে, তাদেরকে কখন একটা বেড দেওয়া হবে, কখন তারা চিকিৎসা পাবেন, এই যে শঙ্কা, এই শঙ্কার মধ্যে তারা সময় কাটাতেন। কিন্তু এই যে নির্দেশিকা, এই নির্দেশিকার পর হয়তো যে বাস্তব চিত্রটা, সেটার হয়তো পরিবর্তন ঘটবে। যদি সাসপেক্ট ওয়ার্ডের বেডের সংখ্যা বাড়ানো হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সাসপেক্ট ওয়ার্ডে কিন্তু তারা প্রথমে অ্যাডমিটেড হবে, তারপর তাদের যে রেজাল্ট আসবে অর্থাৎ আরটিপিসিআর এর যে রিপোর্ট আসবে, সেই আরটিপিসিআর এর রিপোর্ট অনুযায়ী তাদেরকে কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হবে। অর্থাৎ সেক্ষেত্রে অতিরিক্ত যে সংকটজনক পরিস্থিতি, অর্থাৎ আমরা দেখেছি অনেক সময় মানুষজন যখন এসছেন হাসপাতালে অ্যাডমিট হতে, তখন কিন্তু তাদের ভেন্টিলেশন চলছে অ্যাম্বুলেন্সে, সেই অবস্থায় অ্যাম্বুলেন্সে তাদেরকে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ওয়েট করতে হয়েছে। সেই পরিস্থিতিটার হয়তো পরিবর্তন ঘটবে এবং সেই যে চিত্রটা, অর্থাৎ যে মর্মান্তিক চিত্র, সেই হাসপাতালের সামনে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্সে অনেকে মারা গেছেন, সেই অনেক মানুষ কোভিড রিপোর্ট হয়তো তারা নিয়ে আসতে পারেনি, সে কারণে তারা চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। এই দৃশ্যের খানিকটা হলেও বদল ঘটবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই নির্দেশিকার পর। আমাদের অপর প্রতিনিধি সচিনের কাছে যাব। সচিন, ভ্যাকসিনেশন পদ্ধতি এখনো ঠিকভাবে স্বাভাবিক হয়নি গোটা রাজ্য জুড়ে, তার মাঝেই আজ বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভ্যাকসিন এবং অক্সিজেন নিয়ে আক্রমণ শানিয়েছে। এরপরেও কি পরিস্থিতির কোনো বদল হয়েছে? কবে থেকে স্বাভাবিক হতে পারে ভ্যাকসিনেশন পদ্ধতি?
দেখো, কবে থেকে স্বাভাবিক হতে পারে ভ্যাকসিনেশন পদ্ধতি, এই প্রশ্নের সদুত্তর এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের কাছেও নেই। তার কারণ হচ্ছে যে দুটি যে মেডিসিন বা ভ্যাকসিন প্রস্তুত করার সংস্থা রয়েছে, সেই দুটি সংস্থাই কিন্তু খুব স্বল্প পরিমাণে ভ্যাকসিন প্রস্তুত করছে এবং সেগুলো কেন্দ্রীয় সরকারের হাত ধরে রাজ্য সরকারের কাছে আসছে, অর্থাৎ রাজ্য স্বাস্থ্য ভবনের কাছে এসে পৌঁছেছে। এবং যে ভ্যাকসিনগুলো রাজ্য স্বাস্থ্য ভবনের কাছে এসে পৌঁছেছে সেগুলো দেখা যাচ্ছে যে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন জেলার হাসপাতালগুলোকে ডিস্ট্রিবিউট করতে গিয়ে কিন্তু কার্যত মুহূর্তের মধ্যে ভাড়ার খালি হয়ে যাচ্ছে ভ্যাকসিনের। ফলত এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন খুব স্বাভাবিকভাবে। এবং আমরা যদি রাজ্যের হাসপাতালগুলোর সার্বিক চিত্র দেখি তাহলে সেখানে দেখব এখনো পর্যন্ত সেকেন্ড ডোজ ভ্যাকসিন কোভিশিল্ডের ক্ষেত্রে সেই ভ্যাকসিনের সেকেন্ড ডোজটি কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবল দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। একই রকমভাবে যদি আমরা কোভ্যাক্সিনের দিকে তাকাই তাহলে সেকেন্ড ডোজের ক্ষেত্রে কিন্তু কোভ্যাক্সিন কার্যত কোথাওই সেভাবে পাওয়া যাচ্ছে না। খুব সামান্য পরিমাণে কোভ্যাক্সিন পাওয়া যাচ্ছে যেগুলো কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাচ্ছে হাসপাতালগুলো থেকে। এবার আসি প্রাইমারি ডোজে, খুব স্বল্প পরিমাণ হাসপাতালে যেখানে কিন্তু ভ্যাকসিনের প্রাইমারি ডোজ দেওয়া সম্ভব হচ্ছে এবং সেই হাসপাতালগুলোতেও কিন্তু মুহূর্তের মধ্যে সেই প্রাইমারি ডোজের যে ভ্যাকসিন সেটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ফলত এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বারংবার যে আবেদন জানিয়েছে রাজ্য স্বাস্থ্য ভবন বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কোনো ফল হয়নি। এক্ষেত্রে বিশেষজ্ঞরা মনে করছেন যে সরাসরি যদি আরও বেশ কিছু কোম্পানির হাতে এই পেটেন্টটি থাকতো, তারাও অন্যান্য কোম্পানিগুলো তারাও যদি ভ্যাকসিন প্রোডাকশন করতে পারতো তাহলে কিন্তু কিছুটা হলেও এই মহামারীতে দাঁড়িয়ে সার্বিক বলা যেতে পারে ভ্যাকসিনেশন পদ্ধতি কবে স্বাভাবিক হবে এটা একটা লাখ টাকার প্রশ্ন এখন বর্তমানে দাঁড়িয়ে গিয়েছে। তবে আজ অনেকটাই ঘটনাবহুল ছিল বিধানসভা, কেননা তৃতীয়বারের জন্য বিধানসভার স্পিকার হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। আবার অন্যদিকে রাজ্যে নির্বাচনের ফলাফল পরবর্তী সন্ত্রাসের বিষয়টিকে সামনে রেখে বিধানসভা বয়কট করেছেন সমস্ত বিজেপির বিধায়করা। আমরা এই সমস্ত বিষয় নিয়ে যাব আমাদের প্রতিনিধি ভাস্করের কাছে। ভাস্কর, আজ বিধানসভা কোন কোন ঘটনার সাক্ষী থাকলো? না পৌলমী, দেখো এবারের বিধানসভার যে অধিবেশন সেই অধিবেশন শুরুর আগে কিন্তু যে বিষয়টা থাকে সেটা হচ্ছে অধ্যক্ষ নির্বাচন এবং তৃতীয়বারের জন্য আজ আবারও অধ্যক্ষ নির্বাচিত হলেন বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও এবারের অধ্যক্ষ নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির কোনো বিধায়ক তারা কেউই উপস্থিত ছিলেন না। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিধায়কের এবং সংযুক্ত মোর্চার থেকে মাত্র একজন বিধায়ক যিনি হয়েছেন সেই নওশাদ সিদ্দিকী, তারা কিন্তু শুধুমাত্র উপস্থিত রইলেন। যদিও নওশাদ তিনি কিন্তু এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু ধ্বনি ভোটে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিমান বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বিধানসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন। এবং যেখানে তৃতীয়বারের জন্য বিধানসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হচ্ছেন বিমান বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই জায়গাতেই গোটা রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার অর্থাৎ যে ভোট পরবর্তী হিংসা অভিযোগ সামনে আসছে, সেই হিংসার পরিপ্রেক্ষিতে কিন্তু বিধানসভা যাবতীয় অধিবেশন বা যাবতীয় কার্যকলাপ বয়কট করেছে বিজেপির বিধায়কেরা। এবং সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন রাজ্যের, তিনি বক্তব্য রাখতে গিয়ে কিন্তু সেই একই বিষয়ের অবতারণা করলেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে কার্যত আরও একবার বিধানসভার মঞ্চ থেকেই আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানালেন এই কোভিড পরিস্থিতি নিয়ে, ভ্যাকসিন নিয়ে বারংবার অভিযোগ করলেন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির কারণেই রাজ্যে এত ব্যাপক হারে কোভিড সংক্রমণ ছড়িয়েছে। একই সঙ্গে এটাও অভিযোগ করলেন যে কেন্দ্রের কাছে যে পরিমাণ ভ্যাকসিন চাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারের তরফ থেকে, তার থেকে অনেক কম পরিমাণ ভ্যাকসিন রাজ্যে পাঠানোর কথা বলছে কেন্দ্রীয় সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকসিন নিয়ে আরও একবার কেন্দ্রকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দাঁড়িয়ে এটাও অভিযোগ করলেন যে নির্বাচন কমিশন না থাকলে বিজেপি 30টির বেশি আসন এই রাজ্যে পেত না এবং একই সঙ্গে টাকা ছড়িয়ে বিজেপি এই রাজ্যে আসন কেনার চেষ্টা করেছে, ভোট কেনার চেষ্টা করেছে, এমন চাঞ্চল্যকর অভিযোগও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। দেখো অবশ্যই এই বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী প্রচারে বারংবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বলেছিলেন ডাবল ইঞ্জিন সরকারের কথা, অর্থাৎ কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে যেহেতু একই রাজনৈতিক দলের সরকার থাকবে কেন্দ্র ও রাজ্যে, তাতে উন্নয়নের কাজ সামগ্রিকভাবে একেবারেই ভাস্কর বোঝা যাচ্ছে যে ডাবল ইঞ্জিনের সরকারের কথা এতদিন বলে এসেছিল বিজেপি নির্বাচনী প্রচারে। তবে ডাবল সেঞ্চুরি করেছে তৃণমূল কংগ্রেস, আজ বিজেপিকে খোঁচাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ একাধিক ঘটনার সাক্ষী থেকেছে বিধানসভা।
আবার অন্যদিকে সচিন আমাদের সামনে যে বিষয়টি তুলে ধরছে যে রাজ্যে 4 লক্ষ কোভিশিল্ড এলেও এখনো পর্যন্ত কোভ্যাক্সিন অপ্রতুল রয়েছে। আবার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কোভিড পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করেছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে হাসপাতালে ভর্তি করবার জন্য কোভিড রিপোর্টের আর কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে এতদিন আমরা হাসপাতালের বাইরে যে চেনা দৃশ্যটা আমরা দেখেছিলাম, যে প্রচুর রোগী ছিল, তাদের শরীরে হয়তো কোভিডের উপসর্গ ছিল কিন্তু রিপোর্ট না থাকার জন্য তাদেরকে ভর্তি করা যায়নি। এই দৃশ্যেরও অনেকটাই পরিবর্তন হবে। তোমাদের সবাইকে আপাতত অনেক ধন্যবাদ।